প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো ছক্কা ছক্কা ও মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় কীভাবে নমুনা ক্ষেত্র লিখতে হয়। কিভাবে নমুনা ক্ষেত্র লিখতে হয় সেটা আজ আমি দেখাবো। একটা মুদ্রায় একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n = ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা। একটা মুদ্রায় একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n = ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা ইকুয়াল টু মুদ্রায় ফলাফল কয়টা? মুদ্রায় ফলাফল দুইটা। তাহলে কি হবে দেখো, 2 টু দি পাওয়ার 1 = 2 এবং নমুনা ক্ষেত্র নিম্নরূপ S = একবার নিক্ষেপ HT। ঠিক আছে শিক্ষার্থীরা, একটা মুদ্রা যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্র কিরকম হবে দেখো। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n = হবে ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 = 2 এবং নমুনা ক্ষেত্র নিম্নরূপ S = কত হবে HT। এখন এই মুদ্রাকে যদি দুইবার নিক্ষেপ করা হয় অথবা দুইটা মুদ্রায় একবার নিক্ষেপ, একটা মুদ্রা দুইবার নিক্ষেপ অথবা দুইটা মুদ্রা একবার নিক্ষেপ, তাহলে দেখো নমুনা ক্ষেত্র কি হবে? নমুনা ক্ষেত্র হবে ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা। ফলাফল সংখ্যা কত? ফলাফল সংখ্যা 2, নিক্ষেপ সংখ্যা 2 = কত? 4। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু কয়টা হবে? 4টা হবে। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু হবে 4টা এবং নমুনা ক্ষেত্রটা কিরকম হবে দেখো। নমুনা ক্ষেত্র S = হবে এরকম। নমুনা ক্ষেত্র S = নমুনা ক্ষেত্রটাকে লিখে নেই, কি হয় দেখো। নমুনা ক্ষেত্র S = হবে একবার নিক্ষেপ অথবা প্রথম মুদ্রা, এটা দ্বিতীয় মুদ্রা, অথবা এটা প্রথম মুদ্রা, এটা দ্বিতীয় মুদ্রা, অথবা দুইটা মুদ্রায় একবার নিক্ষেপ, অথবা কি হতে পারে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ। এখন প্রথম মুদ্রায় মাথা, তাহলে দ্বিতীয় মুদ্রায় কি আসতে পারে? মাথা আসতে পারে। তাহলে প্রথম বিন্দুটা কত হবে? HH, দ্বিতীয় বিন্দুটা হবে HT, তৃতীয় বিন্দু হবে TH, চতুর্থ বিন্দু বা শেষ বিন্দু হবে TT। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে নমুনা ক্ষেত্র S = কত হবে? নমুনা ক্ষেত্র S = হবে দেখো HH, HT, TH, TT, অর্থাৎ নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু n = কত? 4। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা কিন্তু আমি মুখস্থ রাখবো না, আমি লিখবো কিভাবে? লিখবো এভাবে যে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করালে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n = ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা = 2 টু দি পাওয়ার 2 = 4 এবং নমুনা ক্ষেত্র নিম্নরূপ। প্রথম মুদ্রা দ্বিতীয় মুদ্রা, অথবা প্রথম মুদ্রা দ্বিতীয় মুদ্রা, অথবা একটা মুদ্রা দুইবার নিক্ষেপ, প্রথম নিক্ষেপ দ্বিতীয় নিক্ষেপ। প্রথম নিক্ষেপে মাথা, দ্বিতীয় নিক্ষেপে কি হতে পারে? মাথা আসতে পারে, লেজ আসতে পারে। তাহলে প্রথম বিন্দুটা কত হবে? HH, দ্বিতীয় বিন্দু HT, প্রথম নিক্ষেপে T আসতে পারে, T এর সাথে দ্বিতীয় নিক্ষেপে মাথা অথবা লেজ H অথবা T আসতে পারে। তাহলে কত হবে? TH, TT। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন এই মুদ্রাটাকে যদি তিনবার নিক্ষেপ করা হয়, তিনবার নিক্ষেপ, তাহলে দুইবার নিক্ষেপে কি আসে? HH, HT, TH, TT। তিনবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n = ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 = কত হবে? 8 এবং নমুনা ক্ষেত্র নিম্নরূপ। বলা এদিকে নিলাম দুইবার নিক্ষেপ, দুইবার নিক্ষেপে কি আসে? HH, HT, TH, TT, একবার নিক্ষেপ HT। তাহলে দেখো দুইবার একবার তিনবার নিক্ষেপ, তিনবার নিক্ষেপে ফলাফল কি হবে? HHH, HHT, HTH, HTT, তারপর THH, THT, TTH, তিনটাই T। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে মোট বিন্দু কয়টা আছে দেখা না? 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ একটা মুদ্রা তিনবার নিক্ষেপ অথবা তিনটা মুদ্রায় একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র হবে নিম্নরূপ। ঠিক আছে শিক্ষার্থীরা, যদি চারবার নিক্ষেপ করা হয় তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 4 = কত হবে? 16
5 বার নিক্ষেপ করলে 2 টু দি পাওয়ার 5, তখন আমরা কিভাবে নির্ণয় করব? এদিকে নেব 3 বার নিক্ষেপের, এদিকে নেব 2 বার নিক্ষেপের, তাহলে কত হবে? 3 এবং 2, 3 দিয়ে 5 বার নিক্ষেপের নমুনা ক্ষেত্র পাওয়া যাবে। ঠিক আছে, এখন যদি বলা হয় এরকম এরকম অঙ্ক থাকতে পারে কিরকম, যে একটা মুদ্রা 10 বার নিক্ষেপ করা হলো, উপরে পিঠে 5টা মাথা আসার সম্ভাবনা নির্ণয় করো। একটা মুদ্রা কয়বার নিক্ষেপ? 10 বার নিক্ষেপ। 10 বার নিক্ষেপের যদি আমরা নমুনা ক্ষেত্র লিখতে চাই, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 10 ইকুয়াল টু কত? 1024টা হবে কি? 1024টা হবে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা। এটা কি নমুনা ক্ষেত্র লেখা সম্ভব? সম্ভব, যত সসীম, তারপরে সময় বেশি লাগবে, অনেক সময় লাগবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এখান থেকে আমরা নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা n ইকুয়াল টু কত? ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা ইকুয়াল টু কত? 1024। এখন এখান থেকে যে সম্ভাবনা বের করতে বলবে সেটা আমরা অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বের করব। সেটা অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বের করব কিভাবে? দেখো, অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বের করার নিয়ম হলো যে একটা মুদ্রা 10 বার নিক্ষেপ করা হলো, 5টি মাথা আসার সম্ভাবনা নির্ণয় করতে বলছে, তাহলে 5টি মাথা আসার অনুকূল বিন্দু আগে বের করতে হবে। আচ্ছা, 5টি মাথা আসার অনুকূল বিন্দু সংখ্যা যদি m হয়, তাহলে কি হবে? m ইকুয়াল টু মোট মাথা কয়টা হবে? 10টা। 10টার মধ্যে থেকে আসবে কয়টা? 5টা। তাহলে কত হবে? 10c5। এটা ভাঙবো কিভাবে? এটা ভাঙবো আমরা যে 10 ফ্যাক্টোরিয়াল কত হবে নিচে? 5 ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, এটা ইকুয়াল টু হলো 10 গুণন 9 গুণন 8 গুণন 7 গুণন 6 গুণন 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত হবে? 5 ফ্যাক্টোরিয়াল, কেটে দাও একটা। তাহলে কি থাকে এখানে দেখো? 10 গুণন 9 গুণন 8 গুণন 7 গুণন 6 ডিভাইডেড বাই 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, কেটে দাও এটা। তাহলে কি থাকে উপরে? 5। উপরে থাকে দেখো 2 গুণন 9 গুণন 2 গুণন 7, এই কটা হবে কি? 5টা মাথা আসার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। অথবা আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর থেকে এই মানটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? সায়েন্টিফিক ক্যালকুলেটর দেখবা এনসিআর একটা বাটন আছে, এনসিআর, এন ইকুয়াল টু কত? 10, সি ইকুয়াল টু সি, আর ইকুয়াল টু 5। এটা চাপবো কিভাবে? 10 শিফট এনসিআর 5 ইকুয়াল টু, এটার মান চলে আসবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা কি করতে পারবো? দেখো, যে খুব সহজে একটা মুদ্রা 10 বার নিক্ষেপ করে সেখান থেকে আমরা 5টি মাথা আসার সম্ভাবনা নির্ণয় করতে পারবো। আর নমুনা ক্ষেত্র লিখতে বললে আমরা এই নিয়মে নমুনা ক্ষেত্র লিখব। এবার দেখো, ছক্কা নিক্ষেপ পরীক্ষায় নমুনা ক্ষেত্র আমরা কিভাবে লিখব? যে একটা ছক্কায় একবার নিক্ষেপ করা হলো, নমুনা ক্ষেত্র লিখো। আমরা জানি ছক্কায় ফলাফল কয়টা? ছক্কায় ফলাফল 6টা। একটা ছক্কায় একবার নিক্ষেপ করা হলে বা গড়িয়ে দিলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা ইকুয়াল টু কি হবে? ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা ইকুয়াল টু ফলাফল সংখ্যা কত? 6, নিক্ষেপ সংখ্যা কত? 1, 6 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 6। এবং নমুনা ক্ষেত্র এস ইকুয়াল টু কি হবে? নমুনা ক্ষেত্র এস ইকুয়াল টু হবে 1 2 3 4 5 6। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন এই ছক্কাকে যদি 2 বার গড়িয়ে দেওয়া হয়, অথবা 2টা ছক্কা একটা কৌটার মধ্যে নিয়ে একবার গড়িয়ে দেওয়া হলো, 2টা ছক্কা একটা কৌটার মধ্যে নিয়ে একবার গড়িয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে দেখো নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n ইকুয়াল টু হবে কি? ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা ইকুয়াল টু 6 টু দি পাওয়ার 2। একটা ছক্কা 2 বার নিক্ষেপ করা যে কথা, 2টা ছক্কায় একবার নিক্ষেপ করা একই কথা। তাহলে কত হবে? 6 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু কত হয়? 36। নমুনা ক্ষেত্র মোট নমুনা বিন্দুর সংখ্যা n ইকুয়াল টু কত হবে? 36। এবং নমুনা ক্ষেত্র নিম্নরূপ বলে কিরকম হবে? দেখো, ছক্কায় একবার নিক্ষেপ, অথবা এটা প্রথম ছক্কা অথবা দ্বিতীয় ছক্কা, যে কোনো একটা মনে করতে পারি। কি মনে করতে পারি? 1 2 3 4 5 6। প্রথম ছক্কা 1 2 3 4 5 6। ঠিক আছে শিক্ষার্থীরা, প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় কি হতে পারে? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে।
তাহলে প্রথম ছক্কার একের সাথে দ্বিতীয় ছক্কা আসবে 1 অথবা 2 অথবা 3 অথবা 4 অথবা 5 অথবা 6। তাহলে প্রথম ছক্কায় একের সাথে কি হবে 1 1, তারপরটা হবে কি 1 2, 1 3, 1 4, 1 5, 1 6। অনুরূপ 2 এর সঙ্গে কি হতে পারে 2 1, 2 2, 2 3, 2 4, 2 5, 2 6। অনুরূপভাবে কি হবে দেখো শেষটা কত হবে 6 1, 6 1, 6 2 আপ টু কত হবে 6 6। তাহলে দেখো মোট বিন্দু কয়টা হবে 36টা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে একটা ছক্কা দুইবার নিক্ষেপ করলে বা একটা ছক্কা দুইবার গড়িয়ে দিলে অথবা দুইটা ছক্কা একটা কোটার মধ্যে নিয়ে একবার গড়িয়ে দিলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে কি ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা ইকুয়াল টু 6 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 36 এবং নমুনা ক্ষেত্র হবে নিম্নরূপ। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন প্রথম ছক্কার সংখ্যাগুলোকে এক্স এবং দ্বিতীয় ছক্কার সংখ্যাগুলোকে ওয়াই দ্বারা প্রকাশ যদি করি আমি, তাহলে এক্স এর মান এখানে কত 1, ওয়াই এর মান কত 1, এক্স এর মান 1, ওয়াই এর মান 2, এক্স এর মান 1, ওয়াই এর মান 3, এক্স এর মান 1, ওয়াই এর মান 4, এক্স এর মান 1, ওয়াই এর মান 6। অনুরূপভাবে কি হবে এখানে এক্স এর মান 6, ওয়াই এর মান 6। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা এভাবে কি করতে পারবো, এভাবে আমরা নমুনা ক্ষেত্র লিখতে পারবো, নমুনা বিন্দুর সংখ্যা আমরা বের করতে পারবো। এখন যদি এমন হয় যে একটা কোটার মধ্যে একটা ছক্কা একটা মুদ্রা নেওয়া হলো, মুদ্রা নিয়ে একটা ছক্কা একটা মুদ্রা নিয়ে কি করলাম আমরা গড়িয়ে দিলাম, তাহলে নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা কি হবে দেখো ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা, ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা। এখন দেখো মুদ্রায় ফলাফল কয়টা 2টে, কত হবে 2 টু দি পাওয়ার 1, ছক্কায় ফলাফল কয়টা 6টা 6 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত দেখো 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2, 6 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 6 ইকুয়াল টু কত হবে 12। অর্থাৎ একটা ছক্কা ও একটা মুদ্রা একসঙ্গে একবার গড়িয়ে দিলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে কয়টা 12টা। এবং নমুনা ক্ষেত্র কিরকম হবে দেখো, নমুনা ক্ষেত্র হবে এরকম ছক্কা 1 2 3 4 5 6, মুদ্রায় মাথা HT, তাহলে কত হবে দেখো 1H 2H 3H 4H 5H 6H 1T 2T 3T 4T 5T 6T। দেখো বিন্দু কয়টা আসছে এখানে, বিন্দু আসছে 6 দুগুণা 12টা। এটা হবে কি একটা ছক্কা ও একটা মুদ্রায় একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র। অনুরূপভাবে একটা ছক্কা ও দুটা মুদ্রা, একটা ছক্কা ও দুটা মুদ্রা অথবা একটা ছক্কায় একবার দুটা মুদ্রা দুবার গড়িয়ে দিলে নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা কি হবে, তাহলে নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা হবে দেখো 2 টু দি পাওয়ার 2 ইন্টু 6 টু দি পাওয়ার 1 অথবা 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত হয় 2 ইন্টু 2 ইন্টু 6 ইকুয়াল টু কত 24। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু হবে কয়টা 24টা। সেক্ষেত্রে আমরা কি করবো দেখো, সেক্ষেত্রে আমরা নেব একটা মুদ্রা আর দুইটা মুদ্রা, একটা ছক্কা দুইটা মুদ্রা HH HT TH TT। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে কত হবে এটা 1HH 2HH 3HH 4HH, এই লাইনে কয়টা আসবে 4টে, এই লাইনে কয়টা 4টে, এই লাইনে কয়টা 4টে, এই লাইনে কয়টা 4টে। তাহলে মোট বিন্দু কয়টা হবে, মোট বিন্দু হবে 24টা। অর্থাৎ নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে 24টা। আমরা এভাবে কি করতে পারবো, মুদ্রা নিক্ষেপ, ছক্কা নিক্ষেপ এবং মুদ্রা ছক্কা একসঙ্গে নিক্ষেপের নমুনা ক্ষেত্র লিখতে পারবো। সেখান থেকে আমরা অনুকূল বিন্দুর সংখ্যা, কোনো একটি ঘটনা অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বের করতে পারবো, আর সেই সাথে হলো ওখান থেকে আমরা সম্ভাবনাও বের করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসে সম্ভাবনার সংজ্ঞা, শর্তাধীন সম্ভাবনা, সম্ভাবনা এবং শর্তাধীন সম্ভাবনা কী সে সংজ্ঞা দেখাবো, সেই সাথে হলো কোনো একটা গাণিতিক সমস্যা থেকে আমরা কীভাবে সম্ভাবনা নির্ণয় করতে পারি সেটা দেখাবো।
আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।